এক প্রাচীন মাটির গল্প, এক সাম্রাজ্যের উত্থান, এক বধির আলো যেখান থেকে একসময় শাসিত হয়েছে প্রায় সমগ্র ভারতবর্ষ, যেখানে বুদ্ধির জ্ঞানের আলো ছড়িয়েছিল বিশ্ব জুড়ে। সেই ইতিহাস, সেই গৌরব, সেই আত্মার নাম হলো বিহার। ভারতের ইতিহাস যদি একটা বিশাল মহাকাব্য হয়, তবে বিহার হলো তার প্রথম অধ্যায়ের নাম। আজ আমরা হাঁটব সেই পথ ধরে, যেখানে অতীত আর বর্তমান হাত ধরাধরি করে চলে। তাহলে চলো, ওয়েলকাম টু বিহার। নতুন গল্পে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাকে গ্রো করতে সাহায্য করো। থ্যাংক ইউ। স্টেশনের পাশেই ছিল আমাদের হোটেল সিটি সেন্টার। ট্যারিফ 1000 রুপিস পার নাইট। হোটেলের ভিডিও নেওয়া হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। রুমগুলি ছিল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর সেখানে প্রয়োজনীয় সমস্ত অ্যামিনিটিসও ছিল। হোটেল গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা বেরোলাম আমাদের প্রথম গন্তব্যের দিকে, গান্ধী ঘাট। এই ঘাটটির নামকরণ করা হয়েছে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিতে। 1948 সালে তার অস্থি এখানে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই স্থান। আজকের দিনে গান্ধীঘাট শুধু একটি ঐতিহাসিক জায়গায় নয়, বরং এখানে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা আরতি হয়, যেখানে মন্ত্রোচ্চারণ, ঘণ্টাধ্বনি আর প্রদীপের আলো মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়। পাটনা এলে, গান্ধীঘাট না এলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়। এরপর আমরা চলে আসি পাটনার শান্তির দ্বীপ তথা বুদ্ধ স্মৃতি পার্কে। পার্কের কেন্দ্রে রয়েছে এক বিশাল স্তূপা, যার নাম করুণা স্তূপা। এর ভেতরে বিশ্বের বিভিন্ন বৌদ্ধ দেশ থেকে আনা পবিত্র অবশেষ সংরক্ষিত আছে। এখানে একটি আলাদা মেডিটেশন হলও আছে, যেখানে মানুষ নীরবে ধ্যান করতে পারে। শুধু এইটুকুই নয়, সন্ধ্যায় এখানে হয় মনোমুগ্ধকর ফাউন্টেন শো, যেখানে আলো, জল আর সুরের মাধ্যমে বিহারের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরা হয়। এটি এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। পার্কটি সোমবার বন্ধ থাকে এবং এখানকার প্রবেশ মূল্য 20 টাকা পার পার্সন। तो चलिए बिहार के इतिहास को समझने की कोशिश करते हैं। मगध के जरासंध और दूसरे अंगराज कर्ण, जो कि वर्तमान भागलपुर जनपद के राजा थे। পাটনা স্টেশন থেকে বেরিয়েই যে মন্দিরটি তোমার চোখে পড়বে, সেটিই হলো মহাবীর মন্দির। রেল স্টেশনের কাছে হওয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে প্রার্থনা করতে আসেন, বিশেষ করে মঙ্গলবার ও শনিবার। এটি ভারতের একমাত্র মন্দির যেখানে হনুমানজির 2টো বিগ্রহকে পুজো করা হয়, একটি মনস্কামনা পূরণকারী এবং অপরটি সংকটমোচনকারী, যা এই মন্দিরটিকে আলাদা পরিচিতি দেয়। ঘড়িতে সকাল 7:25। রাজগৃহ এক্সপ্রেসে রওনা হলাম নালন্দার উদ্দেশ্যে, কারণ আজ আমাদের প্রথম এবং প্রধান ডেস্টিনেশন হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের রুইন্স অফ নালন্দা। প্রবেশ মূল্য 15 টাকা পার পার্সন এবং এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, ওই হলো গেট। এবার ওই গেট দিয়ে তুমি সোজা ঢুকে যাবে। এর ঢুকতে গিয়ে তোমার ডান হাতে যে ভগ্নাবশেষগুলো পড়বে, সেটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্সক্যাভেট করেছে। আর এখান থেকে তুমি যখন আরও এদিকে যাবে, এই যে এইটা যেটা দেখছো, এই যে পুরো এরিয়াটা, এটাই হচ্ছে সেই ব্রিটিশ ইন্ডিয়ার আমলে যেটা আবিষ্কৃত হয়েছে। আর এটাই, এর ভিতরেই স্তূপাটা আছে, যেটা আমরা নালন্দা স্তূপা বা নালন্দার যেটা আইকনিক ছবি যেটা বলা হয়, সেটা যেটা রয়েছে, সেটা কিন্তু এর ভেতরে রয়েছে। ঠিক আছে, এর বাইরেও পরে খনন কার্য করা হয়েছিল, কিন্তু সেখান থেকে খুব বেশি ইনফরমেশন বা খুব বেশি কিছু পাওয়া যায়নি। আর তুমি এই রাস্তা দিয়ে ঢুকতে গিয়ে তুমি দেখবে খনন কার্যগুলো যে চলেছে, তারা সেটাকে ফটোগ্রাফি করে এখানে পুরো স্ট্যান্ডে লাগিয়ে দেওয়া হয়েছে। 5ম শতাব্দীতে প্রতিষ্ঠিত নালন্দা মহাবিহার ছিল বিশ্বের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলির একটি। প্রতিষ্ঠা হওয়ার পর এটি আরও 2বার রিবিল্ড হয়েছে।
প্রথমটি তৈরি হয়েছিল গুপ্ত বংশের রাজা কুমারগুপ্তের সময়, দ্বিতীয়টি হর্ষবর্ধনের সময় এবং শেষেরটি পাল বংশের রাজা দেবপালের সময়কালে তৈরি। এখানে এক সময় 10,000-এরও বেশি ছাত্র এবং 2,000 আচার্য একসঙ্গে অধ্যয়ন এবং গবেষণা করতেন। চীন, কোরিয়া, তিব্বত, সুমাত্রা অর্থাৎ বর্তমানের ইন্দোনেশিয়া থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য এখানে আসতেন। বহু ভিক্ষুক যেমন হিউয়েন সাং, ফা হিয়েন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এখানে বহু বছর অধ্যয়ন করেছিলেন। আচ্ছা, এই বড় বড় ইটগুলো হচ্ছে গুপ্ত যুগের, আর ছোট ছোট ইটগুলো হচ্ছে হর্ষবর্ধনের যুগে। অনেক বড় বড় ইট তো, মানে এটা স্ট্যান্ডার্ড সাইজ। 1 2 2 এই মহাবিহারের মাঝখানে ছিল স্তূপা এবং চারপাশে ছিল 9টি মঠ, যার প্রতিটিতে ছিল স্নানাগার, শস্য ভাণ্ডার, পানীয় জলের কূপ, ধ্যানকক্ষ ও 35টি ছাত্রাবাস। अब यहाँ देखो बिटवीन ब्रिक नथिंग। ब्रिक कैसे जोड़ा गया था? ब्रिक जॉइंट विथ लाइम, ब्रिक पाउडर, शुगर केन जूस, पल्स पाउडर, गम फ्रॉम ट्री, बेल फ्रूट जूस, इन सबका पेस्ट से ज्वाइन किया गया था। अच्छा अच्छा। अभी ये 100 बच्चा पहले कोड़ा कोड़ी हुआ, कोई फंगस नहीं लगा। न्यू ब्रिक पे देखो ब्लैक फंगस लग गया। আচ্ছা, बुझान दादा ये এই হলো সেই ছাত্রাবাস, যার মধ্যে থাকতো একটি বুক সেলফ, প্রদীপ রাখার কুলুঙ্গি, শোবার জায়গা ও পড়ার জায়গা। এছাড়া সারা ঘরকে আলোময় করার জন্য বেলে পাথরের কয়েকটি স্ল্যাবকে এমনভাবে রাখা হতো যার ওপর আলো পড়ে তা রিফ্লেক্ট করে গোটা ঘরকে আলোকিত করে তুলত। এই যে উঁচু জায়গাটা দেখা যাচ্ছে, এখানে শিক্ষক বসতেন মেডিটেশনের টাইমে, এবং এই যে এরিয়াটা, এই গোটা এরিয়াটাতে মঙ্করা বসতেন। এই গোটা এরিয়াটাতে একটা বেলে পাথর, এই দেখো এখানে একটা বেলে পাথর, এইখানে বুদ্ধমূর্তি থাকতো, এখান থেকে এইভাবে রিফ্লেকশন করতো। এই হলো ছাত্রাবাসের ভাঁড়ার অর্থাৎ শস্য ভাণ্ডার, আর এই হলো পানীয় জলের কূপ। এই দেখো গুপ্ত যুগে যে রাষ্ট্রীয় চিহ্ন ধনুক, এ দেখো তার অর্ধেকটা এখানে দেখা যাচ্ছে, তার উপরে তো হর্ষবর্ধনের এটা বানানো হয়ে গেছে, সেজন্য বাকিটা দেখা যাচ্ছে না। মেন, এটা হর্ষবর্ধনের মেন পিলার ছিল, ঠিক মাঝখানে। এই দেখো, দেখেছো? এই মহাবিহারের যে মেইন স্তূপা আমরা আজ দেখি, সেটি আসলে বুদ্ধের প্রধান শিষ্য সারিপুত্তর স্মৃতিতে নির্মিত ছোট্ট স্তূপা বা স্মৃতিসৌধ। 3 বার রিবিল্ড হওয়ার কারণে সেই ছোট্ট স্তূপা আজ 50 ফিট উচ্চতায় পৌঁছে গেছে। প্রাচীন নালন্দা মহাবিহারের সবচেয়ে বিস্ময়কর অংশ ছিল এর বিশাল গ্রন্থাগার। এই লাইব্রেরির নাম ছিল ধর্মগঞ্জ। এই লাইব্রেরি কমপ্লেক্সের 3টি প্রধান ভবনের নাম ছিল রত্নসাগর, রত্নদধি এবং রত্নরঞ্জক। ইতিহাসে উল্লেখ আছে এই 3টি গ্রন্থাগারের একটি ছিল প্রায় 9 তলা উচ্চ, যা সেই সময়ের স্থাপত্যে এক বিস্ময়। এখানে বৌদ্ধ দর্শন ছাড়াও গণিত, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি অসংখ্য হাতে লেখা অরিজিনাল পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। তখন ছাপাখানা ছিল না, তাই সব বই তালপাতা, ভোজপত্র বা কাগজে হাতে লিখে তৈরি করা হতো। দ্বাদশ শতাব্দীতে বখতিয়ার খিলজির আক্রমণের সময় গ্রন্থাগারে আগুন লাগানো হয়। তিব্বতী ইতিহাসবিদ তারানাথের লেখায় ইঙ্গিত পাওয়া যায় যে বিপুল সংখ্যক পাণ্ডুলিপির কারণে আগুন নিভতে কয়েক মাস সময় লেগেছিল। সেই অগ্নিকাণ্ডে অসংখ্য অমূল্য পাণ্ডুলিপি চিরতরে হারিয়ে যায়, যা মানব সভ্যতার জন্য এক বিরাট ক্ষতি। মহাবিহার থেকে বেরিয়ে প্রথমে একটি অটোয় চেপে আমরা পৌঁছে যাই রাজগীর, এবং তারপর একটি টঙ্গা ভাড়া করে আমরা রাজগীরের প্রধান জায়গাগুলো ঘুরে দেখে নিই। রাজগীরের প্রথম যে গন্তব্যে গিয়ে আমরা দাঁড়ালাম তার নাম হলো বিম্বিসার কারাগার বা বিম্বিসার জেল। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মগধের রাজা বিম্বিসারকে তাঁরই পুত্র অজাতশত্রু বন্দী করে রেখেছিলেন এখানে। কিংবদন্তি অনুযায়ী বন্দী অবস্থায় থেকেও বিম্বিসার দূরের গৃদ্ধকূট পাহাড়ে বুদ্ধকে ধ্যানস্থ অবস্থায় দেখতে পেতেন, তাই এই জায়গাটি বৌদ্ধ ইতিহাসের সঙ্গেও যুক্ত। আজ এখানে পাথরে ঘেরা একটি প্রাচীন ধ্বংসাবশেষ দেখা যায়, যা সেই কাহিনীর স্মৃতি বহন করে। এরপর আমরা চলে যাই বিশ্ব শান্তি স্তূপা দেখতে। এটি নির্মাণ করে জাপানের একটি বৌদ্ধ সংগঠন
সাদা রঙের এই বিশাল স্তূপের চারিদিকে ভগবান বুদ্ধের 4টি স্বর্ণমূর্তি রয়েছে। জন্ম, বোধিলাভ, ধর্মচক্র প্রবর্তন ও মহানির্বাণের দৃশ্যই যা তুলে ধরে। এখানে যাওয়ার জন্য দুরকম উপায় রয়েছে, রোপওয়ে এবং হেঁটে। রোপওয়েতে যাওয়ার জন্য ভারতীয় পর্যটকদের জন্য 120 টাকা প্রতি জন এবং বিদেশি পর্যটকদের জন্য 250 টাকা পার পারসন। এবং যদি হেঁটে যেতে চাও তাহলে 600 থেকে 700 মিটার মতন উঁচু পাহাড়ি পথ উঠতে হবে, যার জন্য সময় লাগতে পারে তোমার 25 থেকে 30 মিনিট। তবে মাথায় রেখো, রোপওয়ের টিকিট কাটতে গেলে লম্বা লাইনে দাঁড়াতে হয়, যা একেবারে রোদের মধ্যে। এরপর আমরা এসে পৌঁছাই সোন ভান্ডার বা স্বর্ণ ভান্ডারে। মনে করা হয় খ্রিস্টপূর্ব যুগে এই গুহাগুলি জৈন সন্ন্যাসীদের জন্য তৈরি হয়েছিল। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এই গুহার ভেতরে নাকি মগধের রাজাদের গুপ্তধন লুকিয়ে রাখা ছিল। ব্রিটিশ আমলেও নাকি এই গুপ্তধন খোঁজার যথেষ্ট চেষ্টা হয়েছিল, কিন্তু তারা সফল হননি। আজও সোন ভান্ডার রহস্য আর ইতিহাসের এক আকর্ষণীয় মেলবন্ধন, যা রাজগীর ভ্রমণকে আরো রোমাঞ্চকর করে তোলে। এরপর আমরা চলে আসি ব্রহ্মকুণ্ডে। ব্রহ্মকুণ্ড আসলে একটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এটি ভগবান ব্রহ্মার সঙ্গে সম্পর্কিত। বলা হয় ব্রহ্মা এখানে স্নান করেছিলেন বা এই জল তাঁর আশীর্বাদে পবিত্র হয়ে উঠেছিল। তাই মানুষ এটিকে শুধু হট স্প্রিং হিসেবে নয়, পবিত্র জলাশয় বা কুণ্ড হিসেবে মান্য করে। আধ্যাত্মিকভাবে বিশ্বাস করা হয় এখানে স্নান করলে পাপ মোচন ও শারীরিক শুদ্ধি হয়। আমরা শুধুমাত্র চোখ মুখ ধুয়েই চলে এসেছি। দেখতে দেখতে আমরা নালন্দা রাজগীর ভ্রমণের একেবারে শেষ পর্বে চলে এসেছি। আর আজ আমাদের শেষ গন্তব্য হলো নওলাখা টেম্পল। বলা হয় এই মন্দির তৈরির সময় নাকি প্রচুর ব্যয় হয়েছিল, তাই এই মন্দিরের নাম নওলাখা বা 9 লাখের টেম্পল। এই মন্দির ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গিত। মন্দিরটি প্রচন্ড সুন্দর দেখতে এবং তার কারুকার্য এবং স্থাপত্য অসাধারণ। এটি একটি মাস্ট ভিজিট প্লেস। আজ আমরা হাঁটলাম নালন্দা মহাবিহারের নিঃশব্দ ধ্বংসস্তূপের মাঝে। দেখলাম বিশ্বশান্তি স্তূপের শান্তির আলো, ছুঁয়ে দেখলাম ব্রহ্মকুণ্ডকে। আজকের যাত্রায় ইতিহাসের ছায়া, প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিকতার মিশ্রণ অনুভূত হলো। এবার ঘরে ফিরে যাচ্ছি। কাল আবার বেরোতে হবে যে নতুন পথের সন্ধানে। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে টিউনড।